শিক্ষার্থীদের মেডিকেল সেবার পাশাপাশি কাউন্সেলিং এর অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ বিমান বাহিনী ও স্কুল কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হয়ে এই মেডিকেল ক্যাম্প চলবে এক সপ্তাহ। প্রতিদিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত সেবা নিতে পারছেন শিক্ষার্থীরা। মেডিকেল ক্যাম্পে সামান্য পুড়ে যাওয়া কিংবা আগুনের আঁচ লাগা আহতদের চিকিৎসা ড্রেসিং করানো হচ্ছে। যারা হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন, তারাও এখানে ডাক্তার দেখাতে পারছেন। এদিকে ৩ দফা পেছানোর পর নতুন করে প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হয়েছে আগামী ৩ আগস্ট। এখানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অনুষদ সদস্য এরা সবাই এবং এদের পরিবার এর মধ্যে অন্তর্ভুক্ত। এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে স্কুল প্রাঙ্গণে খোলা হয়েছে অস্থায়ী কাউন্সেলিং ক্যাম্প। এতে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবে বলে আশা অভিভাবকদের। না, এটা আমি মনে করি এই ব্যবস্থাটা ভালোই। ওরা আজকে এই জন্য স্কুলে আসতে পারছে, হাঁটতেছে, টিচারদের সাথে কথা বলতেছে। না, এটা আমি মনে করি এটা পজিটিভ সাইড। এটা হ্যাঁ, ওনারা ভালো, এটা অবশ্যই ভালো। ওনারা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে, একদিন পর পরই ফোন দিয়ে বাচ্চারা কি অবস্থা, যখন আজকে ফোন দিয়ে এখানে আসার জন্য বলছে যে চলে আসেন, কাউন্সিলিং হচ্ছে এটার জন্য, যেমন প্রতিদিনই ফোন দেয়। এটা এই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের প্রতিদিনই খবর নিতেছে ফ্রম টিচার, প্রতিদিন খবর নিতে বাচ্চারা কিরকম। আমার মেয়ে তো অলরেডি এখানে দেখে তো 3 দিন পর্যন্ত কোনো খানা দানি ছেড়ে দিচ্ছে। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে থাকা ৩ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে বেডে থাকা ৫ জনকে ছুটি দেওয়ার মতো সুস্থ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো খবরের বিষয় হচ্ছে যে বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। চিকিৎসা সেবার পাশাপাশি মানসিক ট্রমা কাটাতেও ভর্তি শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং চলছে বলেও জানান এই কর্মকর্তা। কেউ কেউ আমাদের ওয়ার্ডে রোগীর। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। জুলাই সনদে প্রতারণা হয়েছে দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অবশ্যই সনদের নিরাপদ সড়ক আন্দোলনের কথা উল্লেখ থাকতে হবে। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভূঁইয়ার অভিযোগ, শৃঙ্খলার অভাবে অন্তর্বর্তী সরকারের সময় সড়ক সবচেয়ে অনিরাপদ হয়ে পড়েছে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে তরুণদের সরকারের প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ সংস্কৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক আন্দোলন আয়োজিত কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার সংগ্রাম ও ঐক্যের 7 বছর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক পরিবহন নিয়ে কমিশন গঠনের দাবি জানিয়ে নিরাপদ সড়ক ও পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। নিরাপদ সড়ক লাগবে, কিন্তু তার পূর্বে একটা নিরাপদ দেশ লাগবে। পরিবহন সেক্টরে পরিবর্তন করতে হলে নতুন করে যারা সাজান হতে চায় তাদেরকে রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে সড়ক আরও বেশি অনিরাপদ দাবি করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সড়কে উল্লেখযোগ্য হারে কমে গেছে শৃঙ্খলা। আমি বরং দেখছি এই সময়ে সড়কের শৃঙ্খলা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের মেরামত কাজ শুরু হয়েছে উল্লেখ করে জুনায়েদ সাকিব বলেন, তরুণরা এখন জাতীয় নীতিমালা তৈরি করতে সক্ষম। তরুণরা এখন জাতীয় নীতিমালা তৈরি করতে সক্ষম এবং সেটা করছে। বড় রকমের ফাঁকিবাজি ও প্রতারণা জুলাই সনদের খসড়াতে দেখা গেছে বলে অভিযোগ করেন নুরুল হক নূর। বলেন, সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথাও উল্লেখ থাকতে হবে। জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং কোটা সংস্কার সুস্পষ্টভাবে থাকতে হবে। যারা ক্ষমতাকে দায়িত্ব মনে না করে ক্ষমতার মাধ্যমে অর্থ উপার্জন করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে বলেও জানান নুরুল হক নূর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 10 অগস্ট খসড়া ভোটার তালিকা এবং 31 অগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেই সঙ্গে 21 অগস্ট পর্যন্ত হবে দাবি আপত্তি নিষ্পত্তি। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসিরউদ্দিন। জানান, খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী 9 সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। 11 অগস্ট হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 19 অগস্ট মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন আর 26 অগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তফসিল ঘোষণা করে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, এ নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। অবশেষে প্রকাশিত হলো ডাকসু নির্বাচনের তারিখ। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে মঙ্গলবার বিকালে তফসিল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। পরিচয়পত্র ও পে স্লিপ দিয়ে যে কোনো বৈধ শিক্ষার্থী ভোট দিতে পারবেন। নির্বাচন নিয়ে কোনো প্রকার নিরাপত্তা হুমকি নেই বলেও জানান তিনি। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে। প্রচারণায় সাদা কালো পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। তবে পোস্টারের প্রার্থীর ছবি ব্যতীত অন্য কারো ছবি কিংবা দলীয় কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। আচরণবিধির 7 নম্বরে আছে সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত ঢাবি শিক্ষার্থীরা। তফসিল ঘোষণাটা অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের জায়গা। দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম। মূলত আমরা কোনো ধরনের ক্যাম্পাসে সহিংসতা বা অন্য কোনো কিছু হবে না। আমাদের যদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান থাকে তো আমরা মনে করি যে সকল বিপদ আমরা মোকাবিলা করতে পারবো। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি আস্তানায় অভিযান চালিয়ে AK-47 সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক UPDF মূলের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া নামক একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহল দল বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে। পার্বত্য চট্টগ্রামে সকল জাতি গোষ্ঠীর জানমালের নিরাপত্তার বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় ISPR। চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভার সত্তরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানান, গোলাম আকবর খন্দকার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সত্তরঘাট এলাকায় পৌঁছয়। মুখোমুখি অবস্থান থেকে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়। ন্যাক্কারজনক হামলা, বিশেষ করে আমার নেতার উপর যে গোলাম আকবর খন্দকার খুব বেশি ইনজুরি। আমাদের অনেক নেতাকর্মী, প্রায় শতাধিক নেতাকর্মী মানমান্তিকভাবে আহত। আমি নিজেও কথা বলতে পারতেছি না, আমার মাথা হোক স্টিকের লাঠি। আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম, আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি, তারা প্রায় 50-60 জন লোক পার্কে নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে। যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো, গাড়ির গ্লাস ভেঙে দেন আমি গাড়ি থেকে নামলাম।